অনেক দিনের স্বপ্ন আজ পূর্ণ হতে যাচ্ছে। হ্যাঁ, আজ আমার বাসর রাত। ফুলে ফুলে সাজানো ঘরে আমার বউ নববধূ সেজে অপেক্ষা করছে আমার জন্য। আমি খুব এক্সাইটেড হয়ে রুমে ঢুকলাম। দরজাটা ভেতর থেকে লাগিয়ে এক পা এগোতেই থমকে দাঁড়ালাম। আমি যা দেখছি সেটাই রাতের জন্য একদমই কল্পনা করিনি। খাটের ওপর দাঁড়িয়ে সে কী করছে? আমাকে দেখেই সে এমন একটা কথা বলল যেটা শুনে আমি কয়েক সেকেন্ড বোবা হয়ে গেলাম। আমার নাম মাহির চৌধুরী। আমাদের পরিবারে মা বাবা আর আমি। আমার বাবা আলমগীর চৌধুরী, একজন পরিচিত ব্যবসায়ী। শহরে আমাদের ফ্যাক্টরি আছে, অনেক কর্মচারী কাজ করে। বাবা মানুষ হিসেবে ভীষণ ভালো, গরিব ধনী তার কাছে এক। আর আমি বাবার মতোই সোজা সাপটা, মানুষের সাথে সহজে মিশি, অহংকার করতে পারি না। কিন্তু আমার মা তো আর ধৈর্য ধরতে শেখেননি। বহুদিন ধরে একটাই কথা, ছেলেটার বিয়ে দাও। বাবা হাসতে হাসতে বলতেন, ব্যবসা একটু বুঝুক তারপর। মা নাছোড়বান্ধা, একদিনও থামেন না। শেষমেশ বাবা হার মানলেন, বললেন ঠিক আছে, মেয়ে দেখা শুরু করো। মা জোর ধরলেন, গ্রামের মেয়ে চাই, গ্রামের মেয়েরা ভালো হয়, সংসার বোঝে, বড়দের সম্মান করে। বাবা একটু ভেবে বললেন, ঠিক আছে, তবে মাহির রাজি হবে তো? মা আত্মবিশ্বাস নিয়ে বললেন, ওকে নিয়ে তুমি ভাবো না, ও রাজি হবেই। তারপর বাবার ফোন গেল গ্রামের বাড়িতে বড় চাচার কাছে। বড় চাচাই আমাদের গ্রামের সব দেখাশোনা করেন। 2 মাসের মধ্যে তিনি খুঁজে পেলেন একটা মেয়ে। বললেন, মেয়েটা এতিম, মা বাবা নেই, মামার বাড়িতে মানুষ হয়েছে, দেখতে খুব সুন্দর, তবে পড়াশোনা বেশি না, এসএসসি পর্যন্ত। বাবা বললেন, পড়াশোনা কম হলেও সমস্যা নেই, মেয়েটা ভালো হলে হবে। মা খুশিতে চকচক করলেন। আর আমি সেদিনই ভিতরে ভিতরে কেমন যেন উত্তেজিত হয়ে গেলাম, কারণ মায়ের মুখে শুনেছি মেয়েটা নাকি এক নজরেই চোখে লেগে থাকে। 1 সপ্তাহ পর আমরা গ্রামের বাড়িতে গেলাম। গাড়ি বাড়ির উঠোনে ঢুকতেই চেনা বাতাস, চেনা গন্ধ, মনটা ভালো হয়ে গেল। গ্রামের বাড়িতে বড় চাচা চাচি আর ছোট চাচাতো ভাই থাকে। সে আমার সমবয়সী, স্কুল টিচার। আর আমি আসবো শুনে আমার পুরনো বন্ধুরাও আগে থেকেই হাজির। 5 বন্ধু একসাথে হওয়ার আনন্দই আলাদা। রাকিব, আমার জ্যাঠাতো ভাই, হেসে বলল, কিরে, তোর তো বিয়ের ফুল ফুটে গেছে। সোহেল বলল, আজ তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে ভিতরে ভিতরে বাজনা বাজছে। আমি বিরক্তি দেখিয়ে বললাম, তোরা আর শুরু করিস না, এসেছি একটু শ্বাস নিতে আর তোরা পেছনে লাগছিস। মা পেছন থেকে ডাক দিলেন, কোথায় যাচ্ছিস, সবে তো এলি? আমি বললাম, এক্ষুনি আসছি মা। তারপর বন্ধুরা মিলে পুকুর পাড়, হাটের রাস্তা, স্কুলের মাঠ সব ঘুরে বেড়ালাম, কিন্তু মনটা বারবার ফিরে যাচ্ছিল আগামীকাল মেয়ে দেখা। পরদিন সকালে আমরা মেয়ের মামার বাড়িতে গেলাম। বাড়ির লোকজন খুব সম্মান দিয়ে বসালেন। কিছুক্ষণ পর সে এসে বসল অতি সাধারণ সাজে, শান্ত চোখ, মাথা নিচু। সত্যি বলতে আমি এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। তার নাম রিমঝিম আক্তার, নামের মতোই নরম, মিষ্টি, শান্ত। ওকে দেখে মা বাবার চোখে আলাদা খুশি দেখলাম। সিদ্ধান্ত নিতে তাদের একদম দেরি হলো না। মামা বললেন, বিয়ে গ্রামেই করতে হবে। বাবা মা রাজি হয়ে গেলেন। বিয়ের দিন ঠিক হলো আগামী বৃহস্পতিবার। খুব বড় আয়োজন নয়, সাদামাটা। বাবা বললেন, এখানে কাজটা সেরে ঢাকায় বড় করে অনুষ্ঠান দেব। আমি তখন শুধু ভাবছিলাম, এই মেয়েটাই কি আমার জীবনের সঙ্গী হতে যাচ্ছে? তারপর বিয়ে হয়ে গেল, আর আজ বাসর রাত। ফুলে ফুলে সাজানো ঘরের দরজায় দাঁড়িয়ে আমি একবার গভীর শ্বাস নিলাম। মনে হচ্ছিল বুকের ভেতরটা ঢোলের মতো বাজছে। ধীরে ধীরে দরজা খুলে ঢুকলাম। ভেতরে আলো নরম, ঘরের গন্ধ নতুন, বিছানায় ফুল ছড়ানো, আর আমার বউ নববধূ সেজে খাটের কাছে। আমি 2 কদম এগোতেই আবার থমকে গেলাম, কারণ রিমঝিম বিছানায় বসে লজ্জা পাচ্ছে এমন না, সে খাটের উপর দাঁড়িয়ে এক হাতে কাপড়ের আঁচল, আরেক হাতে যেন কি একটা ধরেছে, ঘরের এক কোণে তাক করে। আমি অবাক হয়ে বললাম, তুমি খাটের উপর দাঁড়িয়ে কি করছো? রিমঝিম আমার দিকে তাকিয়ে একদম স্বাভাবিক গলায় বলল, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি আসুন, মশা মারুন, আমার খুব ঘুম পাচ্ছে। আমি যেন বিশ্বাসই করতে পারলাম না। বাসর রাতে আমার বউ আমাকে বলছে মশা মারতে। আমি আহম্মকের মতো সামনে এগিয়ে গেলাম। রিমঝিম আবার বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? এই ঘরে এত মশা, শান্তিতে বসতে দিচ্ছে না। আমি ভিতরে ভিতরে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। বললাম, আমি কয়েল জ্বালিয়ে দিই। রিমঝিম নাক ছিড়কে বলল, না, কয়েলের গন্ধ আমার ভালো লাগে না, আপনি বরং মশা তাড়ান। এই বলে সে এক পাশ ফিরে শুয়ে পড়ল, যেন এটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক বাসর রাত।
আমি দাঁড়িয়ে আছি, হাতে কিছুই নেই, মাথার ভেতর শুধু একটা কথা ঘুরছে, এই কেমন বউ, এই কেমন বাসর রাত। আর ঠিক তখনই আমার জীবনের প্রথম স্বামীসুলভ দায়িত্ব শুরু হলো। রাতভর মশার সাথে যুদ্ধ আর নববধূর ঘুম পাহারা। আমি প্রথমে ভাবলাম রিমঝিম হয়তো মজা করছে, বাসর রাতে নতুন বউ লজ্জা ঢাকতে অনেকেই হাসি ঠাট্টা করে, একটু দুষ্টুমি করে, কিন্তু না, ও সত্যি সত্যি চোখ বন্ধ করে আরাম করে শুয়ে পড়েছে। খাটের মাঝখানে ফুল, পাশে বালিশ, আর একপাশে আমার বউ যেন কোনো যুদ্ধক্ষেত্রে ঘুমাতে এসেছে। মশার ভয়ই যার একমাত্র ভয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছি, কখনো বিছানার চারপাশে, কখনো জানালার দিকে। এক একটা মশা এমন ঢেউ তুলে উড়ে আসে, মনে হয় দল বেঁধে নামছে। গ্রামের রাত, মশা মানেই বিপদ। আমি চাপা গলায় বললাম, রিমঝিম, তুমি একটু ওঠো, আমি দরজা জানালা দেখছি। ও আধো ঘুমে বলল, না, আপনি দেখেন, আমার ঘুম পাচ্ছে। তারপর আবার চোখ বন্ধ। আমি অবাক হয়ে গেলাম। বাসর রাতের কল্পনায় তো ছিল নরম কথা, লাজুক হাসি, হাতে হাত, আর এখানে আমি একা সৈনিক, হাতে অদৃশ্য তলোয়ার, মশা তাড়াচ্ছি। ঘণ্টাখানেক পর আমি ক্লান্ত হয়ে চেয়ারে বসে চোখ বন্ধ করলাম। ঠিক তখনই রিমঝিম ঝটপট উঠে বসল। আপনি ঘুমিয়ে পড়েছেন? আমাকে মশা কামড়াচ্ছে। আমি একদম কাচুমুচু হয়ে বললাম, না না, ঘুমাইনি। ও গম্ভীর মুখ করে বলল, তাহলে মশা তাড়ান, আমি ঘুমাদো। আর কি করি, আবার দাঁড়িয়ে গেলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল এটা কোনো বাসর রাত না, এটা একটা পরীক্ষা। আর পরীক্ষার প্রশ্ন একটাই, স্বামী হলে কতটা সহ্য করতে পারো। সারা রাত এভাবেই কেটে গেল। আমি কখনো হাত নাড়ি, কখনো টিস্যু দিয়ে মারার চেষ্টা করি, কখনো বিছানার পাশের দেয়ালে টুপটাপ মশা মেরে দাগ বানাই। আর রিমঝিম, সে মাঝে মাঝে আধো ঘুমে শুধু বলে, ওইখানে একটা, আবার একটা, আপনি ঠিকমতো করছেন না। ভোরের দিকে যখন আজান পড়ল, আমি যেন বেঁচে গেলাম। চোখ দুটো জ্বালা করছে, পিঠ ব্যথা করছে, মাথা ভার। রিমঝিম তখন আরাম করে ঘুমাচ্ছে। আমি ভাবলাম, এবার অন্তত একটু শুই। বিছানার একপাশে সাবধানে শুয়ে চোখ বন্ধ করতেই, আপনি শুয়ে পড়েছেন? আমি চোখ খুলে তাকালাম। রিমঝিম আধো ঘুমে আমাকে দেখছে। আমি দাঁত চেপে বললাম, না, আমি শুধু একটু। ও বলল, না না, শুবেন না, মশা কামড়াবে। আমি আর কথা বললাম না, উঠে আবার দাঁড়ালাম। মনে মনে শপথ করলাম, ঢাকায় ফিরে গিয়ে আমি প্রথম কাজ করব, এই ঘরে মশা ঢোকা বন্ধ করব। সকালে সূর্য উঠতেই আমি আর পারলাম না। ক্লান্ত শরীরটা বিছানায় ঢলে পড়ল। কখন ঘুমিয়ে গেছি বুঝিনি। ঘুমটা এমন গভীর ছিল যে মনে হচ্ছিল কয়েক দিন জেগেছিলাম। দুপুরের দিকে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি রিমঝিম জানালার পাশে বসে আছে। দুপুরের আলো এসে ওর মুখে পড়েছে। সেই আলোতে ওকে এত সুন্দর লাগছিল যে আমার রাতের সব বিরক্তি মুহূর্তেই উড়ে গেল। রিমঝিম আমার দিকে তাকিয়ে বলল, আপনি উঠেছেন? আমার খিদে পেয়েছে। আমি আবার থমকে গেলাম। নতুন বউ তো লজ্জায় মুখ তুলে কথা বলে না, আর এ তো যেন ছোট্ট বাচ্চা। খিদে পেয়েছে, এইটাই সবচেয়ে বড় সমস্যা। আমি হেসে চেপে বললাম, তুমি এভাবে জানালার পাশে বসে আছো কেন? এখানে এসো। রিমঝিম এসে আমার সামনে দাঁড়ালো। আমি বললাম, দাঁড়িয়ে কেন, বসো। ও বসে পড়ল, একদম সহজভাবে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। এক রাত মশা তাড়িয়ে আমি বুঝে গেছি ওর ভেতরে কোনো অভিনয় নেই। যা মনে আসে সরাসরি বলে, কোনো চালাকি নেই, কোনো ভান নেই। এই সরলতাই হয়তো ওকে এত সুন্দর করেছে। আমি ধীরে ধীরে ওর হাত ধরতে এগোলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে বলল, কি করছেন? আপনার মতলব ভালো না, আমার খিদে পেয়েছে। আমি হেসে ফেললাম, বললাম, আচ্ছা, আগে খাওয়াই, তারপর তোমার যা বলার বলবে। রিমঝিম গম্ভীর মুখ করে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আমি দ্রুত ফ্রেশ হয়ে এসে ওকে নিয়ে খেতে গেলাম। খাওয়া শেষ করে যখন মনে হলো যে এবার হয়তো একটু একসাথে বসে কথা বলবো, তখনই বাইরে থেকে হইচই। আমার সেই বন্ধু দল হাজির। দরজায় ধাক্কা, ডাকাডাকি, ওই মাহির বের হ, কাল রাতে কি হলো শুনতে চাই। আমি মনে মনে বিরক্ত হলাম। ভাবলাম, এই একটুখানি সময়ও কি নিজের বউয়ের সাথে শান্তিতে কাটাতে পারবো না? তবু না গিয়ে উপায় নেই। গ্রামের বন্ধুত্বে না বললে আরও বেশি জ্বালায়। আমি বাইরে বের হলাম। রিমঝিম ভেতরে রইল। আর আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরে এমন প্রশ্ন করতে শুরু করলো যেন আমি কোনো সিনেমার নায়ক, আর কাল রাতের ঘটনা তাদের জন্য সবচেয়ে বড় বিনোদন। আমারও মাথার ভেতরে তখন একটাই ভয়,
আমি যদি সত্যি বলি ওরা হেসে হেসে পুকুরে পড়ে যাবে। বন্ধুরা আমাকে টেনে নিয়ে গেল পুকুর পাড়ে। সেখানে বসেই শুরু হলো জেরা। রাকিব প্রথমেই বলল, কিরে, কাল রাতে বিড়াল মারতে পেরেছিস নাকি? সোহেল চোখ টিপে বলল, নাকি ঘুমই আসে নাই। হানিফ বলল, শুনলাম বাসর ঘর সাজানো, এবার বল কেমন হলো প্রথম রাত? আমি প্রথমে কিছু বলতে চাইনি, বললাম তোরা আর শুরু করিস না। কিন্তু ওরা এমন জেকে বসেছে যে মনে হলো আজ কথা না বললে আমাকে ছাড়বে না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, শোন, যা হয়েছে শুনলে তোরা হাসবি। ওরা একসাথে বলল, হাসি তো হবেই, বল বল। আমি বললাম, রুমে ঢুকে দেখি রিমঝিম খাটের উপর দাঁড়িয়ে মশা মারছে। এই কথা শুনে সবাই 1 সেকেন্ড চুপ, তারপর একসাথে, কি, খাটের ওপর দাঁড়িয়ে? রাকিবের চোখ বড় বড়, সোহেল মুখ হাঁ করে তাকিয়ে আছে। হানিফ বলল, তুই মজা করছিস? আমি বললাম, মজা না ভাই, একদম সত্যি। আমাকে দেখে বলে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন মশা মারুন, আমার ঘুম পাচ্ছে। এরপর যা হলো, পুকুর পাড় কেঁপে হাসি। ওরা হো হো করে হেসে উঠল। একজন বলল, এটা আবার কেমন বাসর? আরেকজন বলল, তুই কি তাহলে সারা রাত? আমি মুখ বাঁকিয়ে বললাম, হ্যাঁ, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা তাড়িয়েছি, আর সে ঘুমিয়েছে। আমি চোখ বন্ধ করলেই বলে, আপনি ঘুমিয়ে পড়েছেন, আমাকে মশা কামড়াচ্ছে। ওদের হাসি আরও বেড়ে গেল। রাকিব চোখ মুছতে মুছতে বলল, ভাই, তোর বাসর রাত তো ইতিহাস। হানিফ বলল, আজ রাতেও ট্রাই করিস, দেখ আজ তোর জন্য কি ওয়েট করছে। আমি গম্ভীর হওয়ার চেষ্টা করলাম, কিন্তু নিজেরও হাসি চলে এলো। শেষে বললাম, তোরা হাসিস, সমস্যা নাই, কিন্তু সত্যি কথা, ওর মুখের একটা টান আছে, ছোট বাচ্চাদের মতো কথা বলে, রাগ করেও পারি না। আড্ডা শেষে বিকেলের দিকে আমি রুমে ফিরলাম। দরজা খুলেই দেখি রিমঝিম বিছানায় শুয়ে আছে, হয়তো দুপুরেই ঘুমিয়ে পড়েছে। ঘরের ভেতরটা নরম আলোয় ভরা। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। ওর চুল মুখের ওপর ছড়িয়ে আছে, আলতো করে চুল সরিয়ে দিলাম। ওর মুখটা আরও পরিষ্কার দেখা গেল, এত সুন্দর যে বুকের ভেতরটা অকারণে নরম হয়ে গেল। আমি ভাবলাম, ও তো আমার স্ত্রী, এখন আর লজ্জা কি? আমি ধীরে ধীরে ওর কপালে একটা আদরের চুমু দিতে একটু ঝুঁকলাম। ঠিক তখনই রিমঝিম চমকে উঠে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার করে বলল, এই, আপনি কি করছেন? এরপর এমন একটা ধাক্কা দিল যে আমি পিছিয়ে গিয়ে খাটের কাঠের সাথে মাথা ঠুকে ফেললাম। আহ বলে আমি চোখ বন্ধ করে ফেললাম, ব্যথায় মাথা যেন ফেটে যাচ্ছে। রিমঝিম সঙ্গে সঙ্গে থমকে গেল। ওর মুখে ভয়, দুঃখ সব একসাথে। বলল, সরি সরি, আমি বুঝতে পারিনি, আপনি ব্যথা পেলেন। ওর হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু আমি তখন অপমান আর ব্যথা দুটোতেই কেমন রাগে জ্বলে উঠলাম। আমি দাঁতে দাঁত চেপে বললাম, থাক, তোমাকে কিছু বলতে হবে না। তারপর আর কিছু শুনলাম না, সোজা বেরিয়ে এলাম। বারান্দায় এসে দাঁড়ালাম, মাথায় ব্যথা, বুকেও ব্যথা। নিজেরই মনে হলো, আমি কি খুব তাড়াহুড়ো করে ফেললাম? কিন্তু ও ধাক্কা দিল কেন? আমি তো খারাপ কিছু করিনি, শুধু আদর করতে গিয়েছিলাম। কিছুক্ষণ পর পেছনে পায়ের শব্দ। রিমঝিম এসে দাঁড়ালো, খুব আস্তে করে বলল, আপনি কি আমার উপর রেগে আছেন? আমি চুপ থাকলাম। ও আবার বলল, আমি সত্যি সরি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এবার একটু নরম হলাম, বললাম, রাগ করার মতো কিছু নেই, তুমি ভয় পেয়েছিলে বুঝলাম। তারপর নিজেও স্বীকার করলাম, আর আমি রাগ করে বেরিয়ে এসেছি, সেটাও ঠিক হয়নি, সরি। রিমঝিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ওর চোখের কোণে পানি টলমল করছে। আমি বললাম, মন খারাপ করো না, তুমি হাসলে ভালো লাগে। ও আস্তে করে তাকালো। আমি বললাম, আমি কি তোমার হাত ধরতে পারি? রিমঝিম ভুরু কুচকে বলল, কেন? আমি হাসলাম, মন চাইছে। ও সঙ্গে সঙ্গে বলল, মন চাইবে কেন, মতলব কি আপনার? আমি হেসে ফেললাম, বললাম, আচ্ছা না ধরলাম, বলে আমি ঘরের দিকে হাঁটা দিলাম। ঠিক সেই মুহূর্তে রিমঝিম পেছন থেকে বলল, কোথায় যাচ্ছেন? আমি বললাম, ঘুমাতে। ও একটু কাশির মতো করে বলল, মানে ঘরে খুব মশা। আমি থেমে গেলাম, মাথা ঘুরে তাকালাম, বললাম, মানে তুমি আবার চাইছো আমি বসে বসে মশা তাড়াই আর তুমি ঘুমাও? রিমঝিম লজ্জা পেয়ে মাথা নিচু করল, ছোট বাচ্চার মতো করে বলল, হুঁ। আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম, মুখটা একদম কাছে এনে ফিসফিস করে বললাম, একটা শর্ত আছে। রিমঝিম চোখ বড় বড় করে বলল, কি শর্ত? আমি বললাম, আজ থেকে তুমি আমাকে হাত ধরতে দেবে, না দিলে আমি মশা তাড়াবো না। রিমঝিম চোখ কুচকে বলল, আপনি খুব খারাপ। আমি হাসলাম, বললাম, তোমার স্বামী খারাপ হলেও তুমি আমার বউ। রিমঝিম গম্ভীর মুখ করে বলল, ঠিক আছে, কিন্তু বেশি না। আমি সেই কথার মানে বুঝে গেলাম, ও আসলে ভয় পায়, কিন্তু বিশ্বাসও করতে চায়। আমি ধীরে করে ওর হাত ধরলাম,
এবার সে হাত সরালো না। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো এই অদ্ভুত বউটার ভেতরে নিশ্চয়ই একটা গোপন কারণ আছে। সে এত ভয় পায় কেন, এত কাছে এলেই কেন চমকে ওঠে? আমি জানতাম না এই প্রশ্নের উত্তর খুব শিগগিরই সামনে আসবে। রিমঝিমের হাতটা আমার মুঠোর ভেতরে নরম করে ধরা ছিল। ও হাত সরালো না, এটাই আমার কাছে বড় কথা। আমি বুঝলাম ও রাগ করে না, কেবল ভয় পায়। ভয়টা কোথা থেকে আসে সেটাই আমার মাথায় ঘুরছিল। সেদিন রাতেও মশার যুদ্ধ চলল, তবে এবার দৃশ্যটা অন্যরকম। রিমঝিম ঘুমোতে যাওয়ার আগে ছোট্ট করে বলল, আপনি যদি পাশে থাকেন তাহলে একটু কম ভয় লাগে। আমি মুচকি হেসে বললাম, তাহলে তো ভালোই, আমি পাশে আছি। ও মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে হাতটা একবার টেনে ধরল, যেন নিশ্চিত হতে চায় আমি সত্যিই আছি। পরদিন সকালে আমি আর ওকে চাপ দিইনি। গ্রামের দিনগুলো দ্রুত শেষ হয়ে এলো। 1 সপ্তাহ পর ঢাকায় ফেরার সময় সবাই বিদায় নিতে এলো। বন্ধুদের বিদায়, বড় চাচার হাসি মুখ, মায়ের নানা উপদেশ, সব মিলিয়ে রিমঝিম আবার একটু গুটিয়ে গেল। গাড়িতে উঠতেই নতুন কাণ্ড। রিমঝিম দরজার পাশে দাঁড়িয়ে বলল, আমি পারবো না। আমি অবাক, কেন? ও বলল, গাড়িতে উঠলে আমার মাথা ঘোরে। মা পাশ থেকে বললেন, আরে মা, প্রথম প্রথম সবারই হয়। কিন্তু রিমঝিমের মুখ দেখে বুঝলাম সে সত্যিই অস্বস্তিতে পড়ে। আমি বললাম, আচ্ছা তুমি আমার পাশে বসো, আর মাথা ঘুরলে আমার কাঁধে মাথা রাখো। রিমঝিম চোখ বড় করে তাকালো, কাঁধে? আমি হাসলাম, হ্যাঁ, স্বামীর কাঁধ তো তোমারই। ও লাজুকভাবে বসল। কিছুক্ষণ পর গাড়ি চলতেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি আস্তে করে বললাম, এভাবে বসে থাকলে আরও ঘুরবে, আমার কাঁধে মাথা রাখো। রিমঝিম এক মুহূর্ত ইতস্তত করল, তারপর নিষ্পাপ বাচ্চার মতো আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করল। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। একসময় ও ঘুমিয়ে পড়ল। ঢাকায় বাড়ির গেটে গাড়ি ঢুকতেই ওর ঘুম ভাঙল। চোখ কচলে বলল, গাড়ি থামল কেন? আমি মুচকি হেসে বললাম, কারণ আমরা এসে গেছি। রিমঝিম গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকিয়ে থমকে গেল। এত বড় বাড়ি? আমি বললাম, আজ থেকে এটা তোমার বাড়ি। ভেতরে ঢুকেই ও যেন আরও অবাক। ড্রয়িং রুম, দামি সোফা, ঝাড়বাতি, সাজানো ঘর। রিমঝিমের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে জীবনে এমন কিছু কল্পনাও করেনি। মা বাবা ক্লান্ত, তারা রুমে চলে গেলেন। আমি রিমঝিমকে নিয়ে নিজের ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই রিমঝিম খুব আস্তে বলল, আমি এখানে থাকব? আমি বললাম, এটা আমাদের রুম। ও চুপ করে রইল, তারপর বলল, আমি ভুল করলে? আমি বললাম, ভুল করলে শিখবে, ভয় পেও না। রাতের খাবারের পর বারান্দায় বসেছিলাম। আকাশে চাঁদ, জ্যোৎস্না ছড়িয়ে আছে। আমি বললাম, চলো ছাদে যাই, চাঁদটা দেখো। রিমঝিম তৎক্ষণাৎ বলল, না, আমার ভয় লাগে। আমি অবাক, ছাদে ভয় কেন? ও খুব ছোট করে বলল, অন্ধকারে আমার বুক ধরফর করে। আমি আর জোর করলাম না, কিন্তু ওকে স্বাভাবিক করাতে আমি হাসি মুখে বললাম, আচ্ছা তাহলে বারান্দায় বসি, আমি আছি তো। রিমঝিম একটু শান্ত হলো। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আমি আবার সেই প্রশ্নটা করলাম, যেটা আমাকে ভেতর থেকে খাচ্ছিল। খুব নরম গলায় বললাম, রিমঝিম, তুমি এত ভয় পাও কেন? ও কেঁপে উঠল, চোখ নামিয়ে ফেলল। অনেকক্ষণ কিছু বলল না, তারপর আস্তে করে বলল, আপনি রাগ করবেন? আমি বললাম, আমি রাগ করব কেন, বলো। রিমঝিম ঠোঁট কামড়ে বলল, আমার মা বাবা নেই, মামার বাড়িতে বড় হয়েছি। মামা ভালো, কিন্তু মামাতো ভাইরা সবাই ভালো ছিল না। আমি চুপ হয়ে গেলাম। ও কথা গুছিয়ে বলতে কষ্ট পাচ্ছিল, তবু বলল, আমি ছোট ছিলাম তখন থেকেই কেউ যদি খুব কাছে আসে আমি ভয় পাই। মনে হয় কেউ আমাকে আবার জোর করে কিছু করবে। আমি দৌড়ে পালাতে চাই। আমার বুকের ভেতরটা একদম ভারী হয়ে গেল। আমি আর কোনো কথা বললাম না, শুধু ওর হাতটা আলতো করে ধরলাম। এবার কোনো শর্তে না, শুধু আশ্বাস দিতে বললাম, শোনো, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি তোমার নিরাপত্তা হতে চাই। রিমঝিম চোখ ভিজে বলল, তাহলে আপনি হঠাৎ করে কাছে আসবেন না, আগে বলবেন। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, তোমার অনুমতি ছাড়া আমি কিচ্ছু করব না। ও যেন প্রথমবার সত্যি করে নিঃশ্বাস নিল, তারপর খুব ছোট করে বলল, আপনি আলাদা। আমি মুচকি হেসে বললাম,
আমি আলাদা না, আমি শুধু তোমার স্বামী। সেদিন রাতে ঘরে ঢুকে রিমঝিম নিজে থেকেই বলল, আজ কয়েল জ্বালাবেন? আমি হাসলাম, আজ জ্বালাবো। ঢাকায় মশা কম, তবু সাবধান। রিমঝিম একটু নাক সিটকে বলল, গন্ধ ভালো লাগে না, কিন্তু আজ সহ্য করব। আমি বুঝলাম ও ধীরে ধীরে বদলাচ্ছে, বিশ্বাস করতে শিখছে। ঘুমানোর আগে ও হঠাৎ বলল, আপনি হাত ধরতে চান? আমি অবাক হয়ে তাকালাম। রিমঝিম লাজ পেয়ে বলল, না মানে আপনি তো বলেছিলেন হাত ধরলে মশা তাড়াবেন। আমি হেসে ফেললাম, বললাম, আজ মশা তাড়ানোর চুক্তি নাই, আজ শুধু ভালো থাকার চুক্তি। আমি হাত বাড়ালাম, রিমঝিম এবার হাত দিল, কাঁপা কাঁপা কিন্তু সোজা। আর আমার মনে হলো এই মেয়েটার ভয়কে ভালোবাসায় বদলাতে সময় লাগবে, ধৈর্য লাগবে, কিন্তু আমি তৈরি। কারণ রিমঝিম শুধু সুন্দরী নববধূ না, রিমঝিম একটা ভাঙা মন, যে একটু নিরাপত্তা পেলেই পুরো জীবনটা উজাড় করে দিতে পারে। আর ঠিক তখনই বাইরে থেকে দরজায় টোকা। মায়ের গলা, মাহির, সকালে ফ্যাক্টরি যাবি তো? মনে করিয়ে দিলাম। আমি রিমঝিমের দিকে তাকিয়ে হেসে বললাম, দেখলে, এখন থেকে জীবনটা একদম নতুন নিয়মে চলবে। রিমঝিম আস্তে করে বলল, নিয়মটা ভালো হোক। আমি বললাম, হবে, ইনশাল্লাহ। পরদিন সকাল থেকেই আমার ঢাকার ব্যস্ততা শুরু। মা নাস্তা টেবিলে বসে একের পর এক উপদেশ দিচ্ছেন, বউটাকে একা ফেলে বেশিক্ষণ থাকবি না, শহর নতুন, ভয় পেতে পারে, কোনো কিছু দরকার হলে যেন বলতে পারে, ইত্যাদি। বাবা হাসি মুখে শুধু বললেন, শুনছিস তো, নতুন সংসার বুঝে নিতে হয় ধীরে ধীরে। আমি ফ্যাক্টরিতে যাওয়ার আগে রিমঝিমকে ডেকে বললাম, আমি বিকেলে ফিরব, তোমার কিছু দরকার হলে মাকে বলবে, আর ভয় পেলে আমাকে ফোন করবে। রিমঝিম খুব ছোট করে বলল, আমি ফোন করতে পারি? আমি অবাক, কেন পারবে না? ও লাজুকভাবে বলল, গ্রামে তো ফোন ছিল না। আমি ওর হাতে নিজের নাম্বার লিখে দিলাম, তারপর ওকে একটা ছোট্ট স্মার্টফোন দিলাম, মা আগেই কিনে রেখেছিলেন। রিমঝিম ফোনটা হাতে নিয়ে এমনভাবে তাকালো যেন হাতে পুরো একটা শহর তুলে দিয়েছে কেউ। ফ্যাক্টরিতে গিয়ে আমারও মন পড়ে থাকলো বাণীতে। কাজের মাঝেও বারবার ভাবছিলাম, ও ঠিক আছে তো, ভয় পাচ্ছে না তো। দুপুরে হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রিমঝিম লেখা দেখে বুকটা কেঁপে উঠল। আমি দ্রুত ধরলাম, হ্যালো। ওর কাঁপা গলা, আপনি এখন ব্যস্ত? আমি বললাম, না, বলো। ও বলল, আমি রান্নাঘরে পানি গরম করছিলাম, গ্যাসে আগুন উঠছিল, ভয় পেয়েছি। আমি হাসি চেপে বললাম, ভয় পেও না, মা তো আছেন। ও বলল, মা রুমে ছিলেন, আমি আপনার কথা মনে করে ফোন করলাম। এই কথাটায় আমার বুকটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। আমি বললাম, ঠিক করেছ, শোনো, আগুন উঠলে গ্যাস বন্ধ করে চুলা থেকে হাঁড়ি সরিয়ে দেবে। আমি আসছি বিকেলে, সব দেখিয়ে দেব। ফোন রেখে আমার মনে হলো রিমঝিম আস্তে আস্তে ভরসা করতে শিখছে। আমি তাকে শুধু ভালোবাসা নয়, নিরাপত্তাও দিতে পারছি। এটাই তো স্বামীর আসল দায়িত্ব। বিকেলে বাড়ি ফিরতেই দেখি রিমঝিম বারান্দায় বসে আছে। আমাকে দেখে তড়িঘড়ি উঠে দাঁড়ালো, যেন স্কুলের ছাত্রী শিক্ষক দেখে দাঁড়ায়। আমি হেসে বললাম, এভাবে দাঁড়াচ্ছ কেন, বসো। রিমঝিম বসল, তারপর বলল, আজ আমি একটু ভয় পেয়েছিলাম। আমি বললাম, আমি জানি, তুমি ফোন করেছ, ভালো করেছ। সে একটু চুপ করে বলল, আপনি রাগ করেননি। আমি বললাম, রাগ করব কেন, ভয় পাওয়া তো দোষ না। রিমঝিম আস্তে করে বলল, গ্রামে যদি আমি ভয় পেতাম, সবাই হাসত। এই কথাটা শুনে আমার ভেতরটা কেমন চেপে ধরল। আমি বুঝলাম ওর ভয়ের পেছনে অনেক ছোট ছোট অপমান জমে আছে। সেদিন রাতে খাওয়ার পর আমি একটা ছোট পরিকল্পনা করলাম। বললাম, চলো আজ আমরা ছাদে যাব, কিন্তু ভয় দেখানোর জন্য না, আস্তে আস্তে অভ্যাস করার জন্য। রিমঝিম তৎক্ষণাৎ মাথা নাড়ল, না না, আমার ভয় লাগে। আমি নরম করে বললাম, শোনো, আমরা শুধু দরজা পর্যন্ত যাব, যদি তোমার ভালো না লাগে সঙ্গে সঙ্গে ফিরে আসব। রিমঝিম সন্দেহ ভরা চোখে তাকালো। আমি বললাম, আমি কথা দিচ্ছি। শেষমেশ ও রাজি হলো। আমি তার হাত ধরলাম, এবারও সে সরালো না। ধীরে ধীরে ছাদের দরজা খুললাম। বাইরে জ্যোৎস্না, হাওয়া। ছাদে উঠেই রিমঝিম আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। আমি বললাম, দেখো,
আকাশটা কেমন সুন্দর। রিমঝিম মাথা উঁচু করে একবার তাকালো, তারপর আবার নিচে তাকালো। বলল, আপনি আছেন তো? আমি বললাম, আমি আছি। ঠিক তখন পাশের নারকেল গাছের পাতায় একটা পাখি উড়ে এসে বসল। পাতাগুলো ঝাঁকুনি খেল। রিমঝিম আটকে উঠে আমাকে জাপটে ধরল। আমি ওকে শক্ত করে ধরে ফেললাম, কিন্তু এবার সুযোগ নেওয়ার জন্য না, নিরাপত্তা দিতে। বললাম, ভয় পেয়েছ? রিমঝিম কাঁপা গলায় বলল, হ্যাঁ। আমি ফিসফিস করে বললাম, এটা শুধু পাখি, কিচ্ছু হবে না। রিমঝিম একটু শান্ত হলো, তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, আপনি সত্যি খারাপ না। আমি হাসলাম। আমি তো বলেছিলাম। সেদিন রাতে ঘরে ফিরে রিমঝিম নিজে থেকেই বলল, আজ আপনি পাশে ছিলেন বলে ভয় কম লেগেছে। আমি বললাম, এটাই তো চাই। রিমঝিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভয় পাই, কিন্তু আমি চাই ভয়টা চলে যাক। আমি বললাম, চলে যাবে, ধীরে ধীরে। তারপর আমি ওকে একটা জিনিস বললাম, যেটা বলার কথা আমি আগে ভাবিনি। বললাম, রিমঝিম, আমি চাই তুমি শুধু আমার স্ত্রী না, আমার বন্ধু হও। ও অবাক হয়ে বলল, বন্ধু? আমি বললাম, হ্যাঁ, আমাকে সব বলবে, খুশি, দুঃখ, ভয়, সব আমি শুনব। রিমঝিম চোখ নামিয়ে খুব ছোট করে বলল, আমি চেষ্টা করব। আমি বললাম, চেষ্টা না, তুমি পারবে। ও প্রথমবার একটু হাসল। সেই হাসিটা দেখে মনে হলো আমার বাসর রাতের মশার যুদ্ধটা বৃথা যায়নি। এই হাসি পাওয়ার জন্য আর 10 রাতও মশা তাড়াতে পারি। কিছুদিনের মধ্যে রিমঝিম শহরের নিয়ম শিখতে লাগল। মা তাকে রান্না শিখালেন, বাজারের হিসাব, বাসার কাজ, সব। আর আমি প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফিরে ওর সাথে বসে কথা বলতাম। মশার বদলে এখন আমাদের সামনে ছিল চা আর জানালার বাইরে শহরের আলো। এক রাতে রিমঝিম হঠাৎ বলল, আপনি আমাকে একটা কথা শিখিয়েছেন। আমি বললাম, কি? রিমঝিম বলল, ভালোবাসা মানে জোর করে কিছু না, ভালোবাসা মানে ভরসা। আমি তাকিয়ে রইলাম। বললাম, হ্যাঁ, ঠিক তাই। আর সেই রাতেই প্রথমবার রিমঝিম নিজে থেকেই আমার হাতটা ধরে বলল, আপনি থাকলে আমার ভয় কমে যায়। আমি বুঝলাম আমাদের গল্পটা এখন শুধু মশা আর হাসির না, এটা ধীরে ধীরে এক বিশ্বাসের গল্প হয়ে উঠছে। আর বিশ্বাস তৈরি হলে ভালোবাসা নিজের থেকেই আসে। রিমঝিমের সেই কথাটা আমার বুকের ভেতর কোথাও গেঁথে গেল। আমি বুঝলাম ও কি জয় করতে হবে আদর দিয়ে না, সময় দিয়ে, জোর করে না, ভরসা দিয়ে। আর সেই ভরসাটাই ধীরে ধীরে আমাদের সংসারে আলো জ্বালাতে শুরু করলো। দিনগুলো এগোতে লাগলো। রিমঝিম এখন আর আগের মতো চুপচাপ কোণে বসে থাকে না। সকালে মায়ের সাথে রান্নাঘরে কাজে লাগে, বিকেলে বারান্দায় বসে শহরের গাড়ির শব্দ দেখে অবাক হয়, আর রাতে খাওয়ার পর আমার পাশে বসে গল্প শোনে। মাঝে মাঝে হেসে ওঠে। ওর হাসিটা এখন আগের চেয়ে বেশি খোলা, বেশি স্বাভাবিক। একদিন মা আমাকে আড়ালে ডেকে বললেন, বউটা ভালো মেয়ে রে, কিন্তু ওর ভেতরে ভয় আছে, তুই একটু ধৈর্য ধর। আমি বললাম, আমি ধরছি মা, আমি চাই ও আমার কাছে নিরাপদ থাকুক। সেদিন রাতেই আমি একটা ছোট সিদ্ধান্ত নিলাম। রিমঝিমকে বললাম, কাল আমরা কোথাও যাব। ও আটকে উঠে বলল, কোথায়? আমি হাসলাম, ভয় পাওয়ার কিছু নেই, একটা ভালো জায়গায়, শুধু তুমি আর আমি। রিমঝিম সন্দেহ ভরা চোখে বলল, আপনি আবার মতলব করছেন? আমি হেসে বললাম, মতলব একটাই, তোমাকে একটু হাসাতে চাই। পরদিন বিকেলে আমি ওকে নিয়ে বের হলাম শহরের একটা শান্ত জায়গায়, বড় একটা লেকের পাশে। চারদিকে আলো, মানুষজন হাঁটছে, বাচ্চারা খেলছে, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে বিচার করে না। রিমঝিম প্রথমে আমার হাত শক্ত করে ধরেছিল, পরে ধীরে ধীরে ছেড়ে দিল। আশেপাশে তাকিয়ে বলল, এখানে কত মানুষ, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। আমি বললাম, এটাই শহর, এখানে তুমি নতুন করে শিখতে পারবে ভয় ছাড়া বাঁচতে। রিমঝিম একটু চুপ করে বলল, গ্রামে আমি সবসময় মনে করতাম সবাই শুধু আমার দোষ খোঁজে। আমি বললাম, এখানে তোমার দোষ খোঁজার কেউ নেই, আর আমার কাছে তো একদমই নেই। হঠাৎ একটা ছোট ছেলে পাশ দিয়ে দৌড়ে গেল, হাতে বেলুন। বেলুনটা ছুটে গিয়ে লেকের দিকে ভেসে গেল। রিমঝিম অজান্তেই হেসে ফেলল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এই হাসিটাই আমি চাই। রিমঝিম মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু ভয়টা মাঝে মাঝে ফিরে আসে। আমি থেমে গিয়ে বললাম, রিমঝিম, একটা কথা বলি? ও বলল, বলুন।
আমি বললাম, তুমি যদি না চাও আমি কখনো তোমাকে অস্বস্তি দেব না, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস করতে চাও আমি তোমার পাশে থাকব। ধীরে ধীরে রিমঝিম আমার দিকে তাকালো, চোখে জল জমে উঠল, খুব আস্তে বলল, আমি চাই, কিন্তু আমি জানি না কিভাবে। আমি বললাম, তুমি শুধু সত্যিটা বলবে, যখন ভয় লাগবে বলবে, যখন ভালো লাগবে সেটাও বলবে, এটাই শুরু। সেদিন রাতে বাড়ি ফিরে রিমঝিম অনেকক্ষণ চুপ করে বসেছিল। তারপর হঠাৎ বলল, আপনি কি আমার উপর রাগ করবেন? আমি বললাম, কেন? ও গলা কাঁপিয়ে বলল, গ্রামে মামার বাড়িতে আমার সাথে যা হতো আমি কাউকে বলতে পারিনি, বললে আমাকে দোষী বানানো হতো। আমি তখন থেকে শিখেছি চুপ থাকাই নিরাপদ। আমি বুকের ভেতর শক্ত হয়ে গেলাম, কিন্তু নিজেকে শান্ত রাখলাম। বললাম, তুমি দোষী না, তুমি সাহসী, কারণ তুমি বেঁচে আছো, আর আজ তুমি বলেছ, এটাই তোমার জিত। রিমঝিম চোখ মুছল, বলল, আপনি যদি সেদিন রাগ করে চলে না যেতেন আমি হয়তো এতদিনে আপনাকে বিশ্বাস করতে পারতাম। আমি নরম গলায় বললাম, আমিও ভুল করেছি, কিন্তু এখন আমরা দুজনেই শিখছি। সেই রাতটা আমাদের কাছে আলাদা ছিল, কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু কথা, শুধু ভরসা। রিমঝিম ঘুমানোর আগে ছোট করে বলল, আজ মশা থাকলেও আপনি বসে বসে তাড়াবেন না। আমি অবাক হয়ে বললাম, তাহলে? রিমঝিম লাজুকভাবে বলল, আজ আমরা দুজন মিলে তাড়াবো। আমি হেসে ফেললাম, বললাম, এই তো আমার বউ। সময় যেতে যেতে রিমঝিম বদলাতে লাগলো। সে এখন বাজারে যেতে পারে, গ্যাস জ্বালাতে পারে, ফোনে কথা বলতে পারে, সবচেয়ে বড় কথা, সে এখন ভয় পেলেই চুপ করে থাকে না, আমাকে বলে, মাকে বলে। আর আমি বুঝলাম, ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা না, ভালোবাসা মানে নিরাপদ করে তোলা। কয়েক মাস পর একদিন ফ্যাক্টরি থেকে ফিরে দেখি মা খুব খুশি। বললেন, আজ রিমঝিম আমাকে বলেছে সে ঢাকায় একটা ছোট কোর্স করতে চায়, সেলাই বা রান্না, যেটাই হোক শিখতে চায়। আমি রিমঝিমের দিকে তাকালাম, ও একটু লজ্জা পেয়ে বলল, আপনি কি হাসবেন? আমি বললাম, হাসবো কেন, আমি গর্ব করব। রিমঝিম তখন প্রথমবার আমার দিকে সোজা তাকিয়ে বলল, আমি আপনার সাথে থাকতে চাই, শুধু ঘরে বসে না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি বললাম, তুমি দাঁড়াবে, আমি আছি। সেদিন রাতে বারান্দায় চাঁদের আলো পড়ছিল, রিমঝিম আমার পাশে বসেছিল। অনেকক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, ভালোবাসা মানে? আপনি যেটা শিখিয়েছেন সেটা আমি একটু একটু বুঝছি। আমি বললাম, তাহলে বলো তো ভালোবাসা কি? রিমঝিম খুব আস্তে কিন্তু স্পষ্ট করে বলল, ভালোবাসা মানে ভরসা, ভালোবাসা মানে ভয় পেলে পাশে থাকা, ভালোবাসা মানে কাউকে মানুষ মনে করা। আমি ওর হাতটা ধরলাম, এবার আর সে হাত সরালো না, বরং নিজেই মুঠোয় চেপে ধরল। তারপর মুখ গুজে বলল, আমি আপনাকে বিশ্বাস করি। আমি চোখ বন্ধ করে একবার শ্বাস নিলাম, মনে হলো এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর ঠিক তখনই বাইরে কোথাও একটা মশা গুনগুন করে উড়ে এলো। রিমঝিম চোখ বড় করে বলল, আবার মশা? আমি হেসে বললাম, এবার আমরা দুজনেই সামলাবো। রিমঝিমের সেই কথার পর আমি আর কিচ্ছু বলিনি, শুধু ওর হাতটা শক্ত করে ধরেছিলাম। এতদিন পর বুঝলাম, এই হাত ধরা মানে আর শুধু স্বামী স্ত্রীর হাত ধরা না, এটা দুটো মানুষের একে অপরের উপর ভরসা করা। দিন গড়াতে লাগলো, আমাদের সংসার এখন একটা ছকে পড়ে গেছে। সকালে আমি কাজে যাই, রিমঝিম মায়ের সাথে ঘরের কাজ করে, বিকেলে কখনো বারান্দায় বসে গল্প করে, কখনো ছাদে গিয়ে একা দাঁড়ায়, যেটা আগে কল্পনাও করতে পারত না। আর আমি অফিস থেকে ফিরে ওকে জিজ্ঞেস করি, আজ কি শিখলে? রিমঝিম হেসে বলে, আজ আর ভয় পাইনি। এই কথাটাই আমার কাছে সবচেয়ে বড় সাফল্য। একদিন সন্ধ্যায় বাসায় ফিরে দেখি রিমঝিম খুব ব্যস্ত, টেবিলের উপর কাপড়, সুতো, কাগজ সব ছড়ানো। আমাকে দেখে একটু লজ্জা পেয়ে বলল, আমি একটা ডিজাইন বানাচ্ছিলাম। আমি অবাক হয়ে বললাম, ডিজাইন? ও বলল, হ্যাঁ, সেলাই কোর্সে আজ শেখানো হয়েছে, ভাবলাম আপনাকে দেখাই। আমি কাগজটা হাতে নিয়ে দেখলাম, খুব সাধারণ কিন্তু যত্ন নিয়ে আঁকা। আমি বললাম, জানো, এটা খুব সুন্দর। ও চোখ বড় করে বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ, আর সবচেয়ে সুন্দর জিনিসটা জানো কি? ও বলল, কি? আমি বললাম, তুমি আর লুকাচ্ছ না। রিমঝিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনি না থাকলে আমি পারতাম না। আমি বললাম, না রিমঝিম, তুমি নিজেই পেরেছ, আমি শুধু পাশে ছিলাম। কয়েক মাসের মধ্যে রিমঝিম নিজের হাতে বানানো কিছু কাপড় মায়ের বান্ধবীদের দেখাতে লাগলো, কেউ কেউ অর্ডারও দিল। প্রথমবার নিজের উপার্জনের টাকা হাতে নিয়ে সে আমার দিকে তাকিয়ে বলল, এইটা আমার। আমি হেসে বললাম, হ্যাঁ, তোমার। সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে রিমঝিম হঠাৎ বলল, মনে আছে বাসর রাতে আপনি সারা রাত মশা তাড়িয়েছিলেন? আমি হেসে বললাম, ভুলবো কি করে? রিমঝিম লজ্জা পেয়ে বলল, আমি তখন খুব ভয় পেতাম, কিন্তু আজ যদি মশা আসে? আমি বললাম, তাহলে? ও মুচকি হেসে বলল, তাহলে আমি নিজেই মারব।
আমি হেসে উঠলাম। মনে হলো এই হাসিটাই আমাদের গল্পের সবচেয়ে সুন্দর শেষ। কিছুদিন পর এক রাতে ছাদে দাঁড়িয়ে আমরা দুজন চাঁদ দেখছিলাম। রিমঝিম নিজে থেকেই বলল, জানো, এখন আর অন্ধকার আমার এত ভয় লাগে না। আমি বললাম, কারণ? ও বলল, কারণ আমি জানি অন্ধকার মানে একা না। আমি আর কিচ্ছু বলিনি, শুধু মনে মনে ভাবলাম, বাসর রাতে যে মেয়েটা খাটের উপর দাঁড়িয়ে মশা মারছিল, সেই মেয়েটাই আজ নিজের ভয়কে জয় করেছে। আমাদের গল্পটা খুব বড় কিছু না, কোনো সিনেমার মতো ড্রামাটিক না, কিন্তু এটা একটা সত্যি গল্প, যেখানে ভালোবাসা জোর করে নেওয়া হয়নি, ভালোবাসা তৈরি হয়েছে ধীরে ধীরে। আর আমি শিখেছি, স্বামী হওয়া মানে শুধু অধিকার না, স্বামী হওয়া মানে কারোর নিরাপদ জায়গা হওয়া। এইভাবেই আমাদের সংসার চলছে। মাঝে মাঝে মশা আসে, মাঝে মাঝে ভয় আসে, কিন্তু এখন আমরা দুজনেই জানি সব কিছু একসাথে সামলানো যায়। গল্প এখানেই শেষ।